2018 সালে সুকান্তনগরের বাইপাস রোডে একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট এবং সেখানেই ডেথ। তারপরে সেই রাস্তা দিয়ে আসার সময় মানুষ বিভিন্ন রকম জিনিস দেখতে পেত। এই খবরটা পেপারেও লিখেছিল এবং খবরেও বারবার করে দেখিয়েছিল। আজকে সেই নিয়ে একটা ঘটনা তোমরা শুনতে চলেছ। আর একটা যে ঘটনা আছে সেটা একজনের সুইসাইড, এবং তারপর যেগুলো জানা যায় যে তার সঙ্গে কেন এমন হয়েছিল, কী কারণে এমন হয়েছিল, সেগুলো শুনলে তোমাদের সত্যি বলছি গায়ে একটা কেমন যেন শিহরণ খেলবে। তো আর দেরি করব না, তোমরা চুপটি করে বসে পড়ো, সিট বেল্ট বেঁধে নাও, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। চলো এবার আমরা শুরু করব আজকের পডকাস্ট। হ্যাঁ চন্দ্রনিধি। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ, আমাদের আজকে মেইন যেটা টপিক, যে স্টোরিগুলো তুমি আমাকে বললে, একটা 2018 সালে একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে, যেটা পেপার টেপারও বেরিয়েছিল এবং খুব প্রচন্ড নিউজও হয়েছিল সেটা নিয়ে চারিদিকে। মানে পেপার শুধু নয়, সেদিনকে সারাদিন সব চ্যানেলে এই নিউজটাই দেখিয়েছে, কখন মানে সকাল থেকে শুরু করে রাত অবধি। আচ্ছা, এক। আর সেকেন্ড যে স্টোরিটা তুমি বলবে সেটা হচ্ছে সুইসাইড করার পর তারপরে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে সেই রিলেটেড। তো তুমি তাহলে কোনটাতে শুরু করতে চাইছো? আমি দুই বন্ধুর ব্যাপারটা দিয়ে শুরু করতে চাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটাতে শুরু কর। ঠিক আছে। এইটা হচ্ছে তোমার 2018 ঘটনা। তখন মানে আমার বাপের বাড়ি তো এক্স্যাক্টলি একদম চিংড়িঘাটায় নাও ভাঙার ওখানে, নবপল্লী নাও ভাঙার মাঝখানে। ওইখানে নবপল্লীতে দুটো ছেলে থাকতো, দুটো বন্ধু, একদম বুজুম ফ্রেন্ড যাকে বলে, ছোট থেকে একই স্কুলে পড়েছে, একইভাবে ওরা পড়াশোনা করে বড় হয়েছে, একইভাবে একই কলেজে ওরা একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে, মানে অ্যাডমিশন নিয়েছিল। তো ওদের দু বন্ধুর মধ্যে জোরালো বন্ধুত্ব যাকে বলে, একদম এরকম বন্ধুত্ব ছিল। তো ওরা দু বন্ধুর মধ্যে একজনের দাদার, মানে দু বন্ধু তো পাশাপাশি থাকতো, ধরো 5 মিনিটের দূরত্ব বাড়ি থেকে এর বাড়ি। তো একজনের দাদার বিয়ে ছিল, মানে ওই দুটো বন্ধুর মধ্যে একজনের দাদার বিয়ে, আর আরেকজনের বাড়িটা ওই ভেঙে ওই তোমার দোতলা করছে, দোতলার ফ্লোরিংটা ভালোভাবে করে আর কি 3তলা ঢালাই দিচ্ছে, ঢালাই মানে 3তলাটা করবে। তো যাই হোক, তো এইবারে ওদের 3তলার যখন ঢালাই হয়ে গেছে, ওই মিষ্টি মুখ করে না, দেখবে ঢালাইয়ের পরে মিস্ত্রিদের মিষ্টি মুখ করায়, ঢালাই করে হয়েছে। হ্যাঁ, আর এদেরও সেদিনকে হচ্ছে সেই দিনকেই বউ ভাত আরেকটা বন্ধু দাদার, ঠিক আছে। তার মানে একজনের বাড়িতে ঢালাই হচ্ছে আর একজনের বাড়িতে বউ ভাত হচ্ছে তার দাদার। তো সকালে দুজনেরই বাড়িতে উৎসবের ব্যাপার একটা। তো ওরা দুজনেই মিষ্টি আনতে গেছে। তো ঢালাই হলে একজন, ওর মা বলে, দেখ ঢালাই হয়েছে, মিস্ত্রিদের মিষ্টি মুখ করাতে হবে, বাবু একটু নিয়ে আয়। তখন ও বলেছে ঠিক আছে। কারণ ফোন করেছে মোবাইলে, এই আমার দাদার যে বউ ভাতে মিষ্টির অর্ডারটা দেওয়া ছিল, সেই ওখানে গিয়ে একটু টাকা পয়সা অ্যাডভান্স তো দেওয়া ছিল, তো পুরো টাকাটা দিয়ে আসতে হবে। তো বলছে চল, আমিও তো মিষ্টির দোকানেই যাচ্ছি, চল। দুজনে একটা সাইকেল, বলছে দুজনের সাইকেল নেওয়ার দরকার নেই, একটা সাইকেলেই যাবো চল। তো একটা সাইকেলেই গেছে। আমাদের ওখানে একদম ঠিক জোড়া মন্দির, আমাদের যে চিংড়িঘাটা মোড়টা পেরোলেই তোমার এই সরকার বাজারের রাস্তা আরম্ভ হয়ে যায়, যেটা শুরু হয় জোড়া মন্দিরের মুখ থেকে। ওটার নাম হচ্ছে জোড়া মন্দির। জোড়া মন্দির, তারপর সিআইটি মোড়, তারপরে আলোছায়া, তারপর শিয়ালদা, এরকম ভাবে, বুঝেছো? ওই জোড়া মন্দিরে একটা ভালো মিষ্টির দোকান আছে, ওইখানে ওরা দুজন গেছে। ও মিষ্টির অর্ডারটা কনফার্মই করা ছিল, কিন্তু কিছু টাকা বাকি ছিল, সেই বাকি টাকাটা দিয়ে দিয়েছে। আর এক হাড়ি রসগোল্লা কিনেছে, এই বন্ধুটা এক হাড়ি রসগোল্লা কিনেছে, ঢালাই যার হয়েছে, যাদের বাড়ির হয়েছে। তো দু বন্ধু বাস করেই আসছে। আস্তে আস্তে এইবারে, তুমি জানি না এই রাস্তাটা কতটা জানো, আমি একটু বলে দিই, যারা জানে না তারা জেনে যাবে। আমাদের যে নিকো পার্কের রাস্তাটা, মানে তোমার বাইপাস হতে আমাদের চিংড়িঘাটা, তো নিকো পার্ক চিংড়িঘাটা থেকে ডান দিক ঘুরলে সোজা টুয়ার্ডস নিকো পার্ক যাওয়া যায়,
ঠিক আছে, নিকো পার্ক, 5 নম্বর সেক্টরের অফিস, ওই রাস্তাটা ওই দিক দিয়ে যাওয়া যায়। এবারে আর যদি তুমি ডান দিক না ঘোরো, তাহলে তুমি যদি সোজা যাও তাহলে দমদম এয়ারপোর্ট, ঠিক আছে, দমদম এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বারাসাত, এরম ভাবে। আর এদিকটা হচ্ছে গড়িয়া, কসবা, বুঝেছো? তো এইবার একটা বারাসাত থেকে একটা গাড়ি আসছিল, বারাসাত থেকে একটা বাস আসছিল নীল রঙের, ওই যে এসি বাসগুলো আছে না, ওই এসি বাসটা আসছিল। এবার এসে ও নিকো পার্কের দিকে ঢুকবে, মানে বুঝেছো, ঠিক বাইপাসটার মুখে দাঁড়িয়েছে, ক্রসিং এ দাঁড়াবার পরে ওই বাঁ দিকে ঘুরবে, ওদিক থেকে আসতে গেলে বাদিক, আর এই গড়িয়া থেকে আসতে গেলে ডান দিক, নিকো পার্কের দিকটার কথা বলছি। আর ওদিক দিয়ে সুকান্তনগর, ওদিক দিয়ে আমাদের মানে বাপের বাড়ি, ওই নবপল্লী, তারপরে তোমার ত্রিনাথপল্লী, সব ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো একই জায়গায় রাস্তাটা। এবার ওরা কি করে দেখছে ক্রসিং এ গাড়ি দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে সিগনালে ওরা সাইকেলটা নিয়ে, সিগনালটা সবে ছেড়েছে, ওরা সাইকেলটা নিয়ে হু হু করে এসছে। এ কি করেছে, এ তখন সিগনাল দিয়ে ওই বাসটা দাঁড়িয়ে ছিল না, অনেকগুলো বাস দাঁড়িয়েছিল, আরো এমনি আসছিল, ওই বাসটা এমনি আসছিল। এ কি করেছে, সিগন্যালটা যখন খুলেছে তখন তো অন্য বাসগুলো ছেড়েছে, এবার এরা বুঝতে পারেনি যে এই বাসটাই বাঁদিকে ঢুকবে, বুঝতে পেরেছে? ওরা সবে সোজাসুজি এসছে, সোজাসুজি রাস্তাটা ক্রস করেছে, ক্রস করে জাস্ট আমাদের ওই নিকো পার্কের রাস্তাটা ঢুকেছে, মানে ওখান দিয়ে তো ওই ওদের পাড়ায় যাওয়ার রাস্তা, ওই একই রাস্তা, নিকো পার্কের রাস্তা। তো ওই রাস্তায় জাস্ট ঢুকেছে, আর ওই গাড়িটাও শর্টার সোজা না গিয়ে এদিকে যে ঢুকতে বুঝতে পারিনি নিকো পার্কের দিকে ঢুকতে, তা বুঝতে পারিনি। ও নিকো পার্কের দিকে ঢুকে দুটো ছেলেকে পুরো মানে জাস্ট ওরা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা হাত দেখাচ্ছে দাঁড়াও দাঁড়াও, তখন একদম বাস কাছে ওদের, ওরা সাইকেলটা কোনো মতে দাঁড় করিয়ে ওরা দু হাত দিয়ে দাঁড়াও দাঁড়াও করছে দুজনেই। ওরা বুঝতে পারেনি, বাসটা ড্রাইভার তখন ভয় পেয়ে গেছে, ওই রেড়ে রেড়ে চিৎকারে বুঝতে পারছে কিছু একটা হবে। আর তখন বাসটা কি করেছে, ওদের দুজনের উপর দিয়ে ভয় পেয়ে ইচ্ছা করে মেরে দিয়ে চলে গেল। ওটা কিন্তু দাঁড়াতে পারতো না, দাঁড়িয়ে মেরে দিয়ে চলে গেল, দুজনকেই পিছিয়ে দিয়ে চলে গেল। এইবার তো হই হই রই রই, মানে ওখানে ট্রাফিক এখন যেমন সাবওয়ে করেছে, ওই 2018 সালে সাবওয়েটা ছিল না, এখন নতুন করেছে, এটা 21 না 22 সালে করেছে ওটা। তো এবারে ওইটা এমনি অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা ওই বাইপাসটা। তো এবারে কি হয়েছে, এবারে ট্রাফিকও তেমন ছিল না, মানুষ তো পুরো হামলে পড়েছে ট্রাফিকদের উপরে, ট্রাফিকটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে দৌড়ে নানান রকম চারিদিকে ফোন করে পুলিশ ফোর্স, তারপরে আরো ট্রাফিক পুলিশ, তারপরে অনেক কিছু চলে এসছে। যাই হোক ধুন্ধুমার কাণ্ড হলো সেদিনকে। তারপরে ওই অ্যাক্সিডেন্টটা আমি যাইনি দেখতে, কিন্তু আমার ভাই গেছিল দেখতে, গিয়ে বলছে মানে জাস্ট দেখা যায় না, ওই মিষ্টির হাড়িটা না ভেঙে রয়েছে, চারিদিকে রসগোল্লা পড়ে রয়েছে, আর একটা ছেলের চোখটা পুরো বেরিয়ে গেছে, চোখটা বেরিয়ে পুরো মানে ঠিক রসগোল্লা হাড়ির সামনে, ভাঙা রসগোল্লা হাড়ির সামনে। ও তুমি দেখতে পারবে না, একটা ছেলের চোখ পুরো হাড়ির সামনে, আর একটা ছেলের মাথা থেতলে ঘিলুটা পুরো রাস্তায় গড়াগড়ি, ঠিক আছে, মানে জাস্ট প্যাথেটিক ভাবে একটা দুটোই 18 বছরের ছেলে, জাস্ট 18 বছরের ছেলে মারা গেল। এবারে মানে থমথমে হয়ে গেল আমাদের পাড়াটা, দুটো বাড়ির মানে খুশিটা শোকে পরিণত হলো। একজনের বাড়ির বউ ভাত তো সেদিনকার হলো না, বউ এমনি আসলো, কোনো জাঁকজমক হলো না, সব ক্যান্সেল করে দিল, সবকিছু মানে যা তা কাণ্ড সেদিনকে। সারা পাড়া না, আমাদের ওখানে না পাড়ার মধ্যে একটা একতা ভাব আছে, যেটা এই কোথাও পাবে না, কোথাও পাবে না এখন আর। মানে অন্যের দুঃখে অন্য কেউ ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা আমাদের এই পাড়ায় আছে, ঠিক আছে। কারোর কিছু হলে সবাই হামলে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। রাত বিরেতে যদি কোনো মেয়েকে কেউ রকম টিচ করে বা কিছু করে, সঙ্গে সঙ্গে ওই রাত্রেও যদি একটা কোনো মেয়ে চিৎকার করে সবাই এসে মানে ঝাঁপিয়ে পড়বে, জাস্ট এরকমই। পাড়ার মেয়ে পাড়ার ছেলেদেরকে জাস্ট সিকিউরিটির অভাব নেই। তো সারা পাড়ায় মানে একটা শোকস্তব্ধ হয়ে গেল। তারপরে এবার আমার ভাই কাজ করে হচ্ছে, তোমাকে আমি আগেও বলেছিলাম, ওই তোমার আনন্দবাজার পত্রিকা, সরি বর্তমান পত্রিকার অফিসে যে সিলভার স্ক্রিন এটা আছে না তোমার, বিশাল বড় বার কাম রেস্টুরেন্ট, ওইখানেও ডিউটিরত ক্যাপ্টেন। তো
ওর তো রোজ, তুমি তো জানো এবার কর্পোরেট লাইনে, রাত বিরেতে এই রেস্টুরেন্ট লাইনে, বার লাইনে রাত বিরেতে যাতায়াত করতে হয়। ওর তো কখনো ডিউটি সকালে, কখনো ডিউটি রাত্রে, কখনো ডিউটি শেষ হয় ওর রাত্রি 2টো, কখনো 1:30, মানে তার আগেও বাড়ি আসে না, 1:30 2টোর আগে। তো এইবারে এই ঘটনাটা কেটে গেছে ধরে নাও 15 দিন হয়ে গেছে। 15 দিন হয়ে গেছে। তো তখন একদিন রাত্রিবেলা আমার ভাই আসছে ডিউটি থেকে, ঠিক আছে? তখন একটু শীতকাল, মানে অল্প শীত, বেশি পড়েনি, অল্প অল্প শীতকালটা। তখন এই ধরে নাও নভেম্বরের লাস্ট এরকম। তো আসছে, এবার যেইখানে দাঁড়িয়ে ওরা হাত দেখাচ্ছিল না বাসটাকে, যে দাঁড়াও 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 দাঁড়াও, আর বাসটা মানে হকচকি গেছে, বাসের ড্রাইভারটা যেখানে ওদেরকে পিষে দিল ঠিক সেই জায়গাটায়, ওইখানটায় 2 জন হাত ধরে ওইভাবে দাঁড়িয়ে আছে। আমার ভাই দেখেছে, ও বাইক চালিয়ে আসছিল, এবার ওকেও তো ওই রাস্তা দিয়ে আসতে হবে, আমাদের তো রাস্তাটাই তো ওটাই। এবারে যখন ওর ডান দিকটা, ও তো ওদিক থেকে আসছিল, মানে এই গড়িয়া সাইড থেকে আসছিল, তার মানে ওকে ডান দিক ঘুরতে হবে। ও যখন ওই ডান দিকটা ঘুরছে, পরিষ্কার দেখছে রাত্রি তখন 1:35, রাত্রির তখন 1:35, ও পরিষ্কার দেখতে পাচ্ছে 2টো ছেলে ওই রকম ভাবে, মানে যদি অন্য কেউ দাঁড়িয়ে থাকবে তাহলে তো সে সোয়েটার পরবে হালকা ফুলকা হলেও, শীত তো পড়েছেই, তো হালকা ফুলকা সোয়েটার তো পরবে, কিন্তু একটা সামান্য গেঞ্জি পরা, দুজনেই গেঞ্জি পরা, দুজনেই হাত বাড়িয়ে মানে যেন মনে হচ্ছে বাসকে আটকাচ্ছে, দাঁড়াও, ঠিক এরকম ভাবে, কোনো কথা শোনেনি আমার ভাই। কিন্তু আমার ভাই দেখেছে 2টো ছেলে হাত ধরে দাঁড়িয়ে এরকম ওপরে হাত দিয়ে, ওপর দিকে হাত দিয়ে দাঁড় করাচ্ছে, যেমন আমরা বাস থামাই না, সেরকম ভাবে দুজনে হাত। ও বলছে আমি কিছুক্ষণের জন্য ভাবছি যে মনে হয় অন্য কোনো যাত্রী বা রাত্রেবেলা কেউ বাসের জন্য বা ট্যাক্সির জন্য দাঁড়িয়ে রয়েছে। অনেক করে পেছন ফিরে দেখলাম, আমি ওটাও ভেবে ভয় পাইনি, ও তাই ভেবেছিল, মাথা থেকে চলে গেছিল। এবার ও যখন আবার একটু পেছন গুলো, তখন দেখে ধুধু, মানে রাস্তা পুরো শুনশান, কেউ নেই, কিচ্ছু নেই। যদি কোনো ট্যাক্সি আসে, সেকেন্ডের জন্য মানে গেছে, গিয়ে পেছন ঘুরে তো দেখতে পাবে তো নিশ্চয়ই, কোনো লোক থাকলে ট্যাক্সিতে উঠতে, ট্যাক্সির সাথে কথা বলতে আরে 2 মিনিট তো সময় লাগে। সে আমার ভাই ঘুরে দেখছে কেউ নেই, ও ঘুরে দেখছে কেউ নেই, ও বাড়িতে এসে কোনো মতে মানে এসে কথা করে কাঁপছে ওই রাত্রেবেলায়। বলছি কি হয়েছে? বলছে আমি ওই 2টো ছেলেকে দেখলাম। পরে ও রিকল করলো, এই 15 দিন আগে, হ্যাঁ তো এই তো 2টো ছেলে, ওই তো বাচ্চা ছেলের ভাই সব। তখন আমার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, ও নিজের চোখে দেখেছে এইটা। আচ্ছা, এইবারে এই কথাটা অনেকে বিশ্বাস করতে পারে, মুখে মুখে হয় না, আমার মা বাইরে বেরিয়ে, জানো তো এরকম দেখেছে আমার ছেলে, এরকম হয় না, মুখে মুখে ছড়িয়ে গেছে। তারপর সবাই বলছে ও হ্যালুসিনেশন করেছে, হ্যান ত্যান, অনেকে বলছে। আরে আমার ভাই কেন হ্যালুসিনেট করবে তুমি বলো না? তো নিজের লোক কেউ নয়, আর ওকে ভাবতেও আসছিল না। এইবারে কথা এরকম ছড়িয়ে গেছে। এবার ওর পাশেই একটা এটিএম আছে, ঠিক ওই রাস্তার পাশেই এটিএম, ওই এটিএম এ একটা গার্ড আছে। ওই সব এটিএম এই গার্ড থাকে, ন্যাচারালি এখানেও আছে। ওই গার্ডটা একদিন এরকম আমার মানে পরিচিত একজন, নাম বলছি না, পয়সা তুলতে গেছে রাত্রি 12টার পর, কারণ 12টার পরে তুললে তারপরের দিনের টাকাটাও পাওয়া যায়, ওই জন্য গার্ডটা তখনও ছিল। তো এবার ও দরজা খুলেছে, ওই দরজা খুলে পয়সা টয়সা নিয়েছে, নেয়ার পরে ও যখন বেরোচ্ছে, বলছে, তখন গার্ডটা ওকে বলছে আপনি এখানে এরা সারা রাত থাকেন? বলছে না, এই 12:30 অব্দি থাকি, তারপরে আমি চলে যাই। বলছে কেন, আপনার তো সারা রাত ডিউটি দেওয়ার কথা। না, চলে যাই, কারণ আমি এখানে বিশ্বাস করুন দাদা, আমি এখানে নিজের থেকে দেখেছি যে আমি এরকম এটিএম এর ভেতরে একটু বসে আছি, হট করে দেখছি দুটো হাত, দুজনে 2টো পাঞ্জা আমার ওই কাঁচের দরজার মধ্যে লাগছে। আমি ভাবছি কেউ এসছে বোধহয়, মনে হয় খুলতে পারছে না দরজাটা, আমি এরকম খুলে দিয়েছি, দেখি কেউ নেই। আর তারপরে বলছে আবার কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে আমার একটু ঘুম পাচ্ছে, একটুখানি বসে বসে ঝিমোচ্ছিলাম, তারপর দেখি আবার সেই হাত। আমি আবার কি করছে, চোর ডাকাত নাকি কিছু, মানে কিছু একটা রবারি করবে নাকি, এরকম একটা ভাবছি, ভেবে আবার দরজা খুলেছি, দেখছি আবার কেউ নেই। তো এইরকম ভাবে ওর 2-4 বার এরকম হয়েছে।
তারপরে একদিন ও সাহস করে পুরো বেরিয়েছে, ওটাও খালি দরজা খুলে দেখতো কিন্তু ওর ভেতরেই থাকতো, বেরোতো না। এবার একদিন বেরিয়ে দেখছে দুটো ছেলেকে, আবছা মূর্তি, ও দেখেছে। আর ও ওই কেসটা জানে, কেন ওখানেই ও গার্ড দিত। ও পড়ি মরি করে দৌড়েছে, পড়ি মরি করে দৌড়েছে, আর পেছন দিকে তাকায়নি। বলছে আমি পরিষ্কার দেখেছি দুটো ছেলে, পরিষ্কার দেখছি অবয়ব, যেন দুটো ছেলের মানুষের আকৃতি দেখেনি, কিন্তু ও বলছে আমি দেখতে পাচ্ছি দুটো কালো কালো ছায়া, আমি দেখতে পেয়েছি। আর আমার ভাই পুরো রাস্তার লোককে যেমন দাঁড়ায় ওরম দেখেছে। এই হচ্ছে ব্যাপার। তারপর থেকে ওই ওই এটিএম এখন দুজন করে থাকে, এখনো চিংড়িঘাটা তুমি গিয়ে দেখবে দুজন করে থাকে, আর একজন থাকে না। তারপর সাবওয়ে বানিয়ে দিল ওই অ্যাক্সিডেন্টের পরেই। মানে এখন রাস্তাটা এখন অনেকটাই সিকিউরিটি করে দিয়েছে। এই হচ্ছে আমার প্রথম ঘটনা। বাপরে, মানে ওখানে এখনো অব্দি অনেকেই বলেছে, যাদের রাস্তার ধারে বাড়ি, আমাদের তো একটু ভিতর সাইডে, তারা অনেকেই বলেছে রাত্রির 1টার পরে গেলে তোমার যদি দেখার শখ হয়, রাত্রির 1টার পরে একা গিয়েও দেখতে পাবে যে দাঁড়িয়ে আছে দুজন। মানে এখনো অব্দি বলে লোকে যে যদি তোমার ভূত দেখার শখ হয়, রাত্রির 1টার পর যখন কোনো লোক টোক থাকবে না, 2-4টে গাড়ি পাস করবে, কোনো ব্যাপার না, তাও তুমি দেখতে পাবে যে দাঁড়িয়ে রয়েছে। মানে শুনলে আর হিম হয়ে যাবে। আমি তো সেটা অবাক হচ্ছে শুনে। হ্যাঁ, এই কেসটা ওই পাড়ার সবাই জানে, আর যেগুলো সবাই জানে সেগুলোই আমি বলি। এই ঘটনা সবাই জানে, সুকান্তনগরের যে কোনো কাউকে, বা তুমি নবপল্লীর কোনো, তুমি নিশ্চয়ই শ্রোতা পাবে, এই শ্রোতা বলছি কেন, বক্তা পাবে যে গল্প আমার মতো বলতে, তাকে জিজ্ঞেস করো, সেও তোমাকে এরকমই বলবে যে হ্যাঁ ওই জায়গাটা এরকম কেস হয়েছিল। আর এখন অব্দি ওই জায়গাটা অভিশপ্ত, পুরো ওই জায়গাটা সবাই দেখতে পায়, ওখানে দিয়ে যাবে একা যদি কেউ যায়, সে দেখবেই দেখবে, দুজন থাকলে কিন্তু দেখবে না। কেন এরকম অনেকে গেছে, 2-3 জন দেখেনি। আমার ভাইও একা দেখেছে, ওই এটিএম এর গার্ডটাও একাই দেখেছে। কিছু কাউকে ক্ষতি করে না, খালি দেখা দেয়। ওদের তো অনেক বাসনা ছিল, বাচ্চা ছেলে, ওদের তো জীবনে কিছুই হয়নি, সেটাই আর কি, হয়তো জগৎ ছাড়তে পারছে না। তারপরে কিছু হয়নি তাদের সাথে? না, কারোর সাথে এমনি কিছু হয়নি। ওখানে অ্যাক্সিডেন্ট যা হয়েছে না, ওদের আগেই হয়েছে। ওদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে আর এখন অব্দি ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এর আগেও যখন এই মা ফ্লাইওভারটা যখন তৈরি হলো, তখন তোমার এই 2007-8 সালের কথা বলছি, তখন ওই মা ফ্লাইওভারটা যখন ওই তোমার চিংড়িঘাটা যে ফ্লাইওভারটার সামনে যেটা তখন তৈরি হচ্ছে, বিম থাকে না, এই বিম গুলো ফেলে তারপর তো ব্রিজটা হয়। তো ওই বিম দাঁড় করিয়ে রেখেছিল একটা অটো স্ট্যান্ড আছে তোমার সুকান্তনগরে, ওইটাও তোমার নিকো পার্ক, ওই 5 নম্বর সেক্টর, ওই অটোটা ওই অব্দি যায়, কেউ বাসে উঠতে না চাইলে অটোতে উঠবেই আর কি। তো ওই অটো স্ট্যান্ডের একটা ছেলে, ও নাম, ওর ভালো নামটা জানি না, ডাক নাম খোকা বলেই বলে। তো ওর মায়ের একটাই ছেলে একটাই মেয়ে, ওই ছেলেটা অটো চালায়, নিজের অটো, ভালো ইনকাম করে, বাবা মাকে দেখে, বিয়ে করেনি তখনও। আর ওর জন্য বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, ওর মা বাবাকে পুরী ঘোরাতে নিয়ে গেছিল, ঠিক আছে, মানে ও যায়নি, ওই বাস ছাড়ে না ইয়েতে পাড়া থেকে, ও মা বাবাকে টাকা দিয়ে, মানে ঘুরিয়ে টুরিয়ে ঘোরার জন্য টাকা পয়সা দিয়ে, মানে যাকে বলে সুপুত্র সুসন্তান, ও ঠিক সেটাই ছিল। ওই একদিন ওই বিমগুলো রাখা ছিল, ওই তখন ওই আমাদের ওই তোমার ব্রিজটা তৈরি হচ্ছে আর কি ওই সময়, আর সেই সময় না খুব বৃষ্টি হয়েছিল, মাটিটা একটু নরম হয়ে গেছিল, আবার ডিমগুলো না একটু বসে গেছিল, যখন দাঁড় করিয়ে রেখেছিল, মানে তৈরি হবে ব্রিজটা, তার জন্য আগে থেকে ডিমগুলো আনা হয়েছিল। আর ওই ছেলেটা বাথরুম পেয়ে গেছিল, আবার বাথরুমে একটু প্যাসেঞ্জার বসে আছে, বলছে দাঁড়ান 4 জন হলে ছাড়বো, আর একজন হোক, 3 জন হয়েছে, তো আমি একটু আসছি বলে বাথরুম করার জন্য গেছে, যেখানটায় ডিমগুলো দাঁড় করানো ছিল, ওখানে বাথরুম করতে গিয়ে হঠাৎ, মানে কি কাল জানি না, হঠাৎ একটা ডিম ওর পুরো সোজাসুজি পুরো গায়ের মধ্যে পড়ে, ও যেখানে বাথরুম দাঁড়িয়ে করছিল, যেভাবে গায়ে পড়ে ও সেভাবে ডিমের সাথে শুয়ে পড়ে। একদম ডিমটা যখন ওঠানো হয় তখন চিড়ে চাপটা হয়ে গেছে, ওর নাক মুখ বলে কিছু নেই, মাথা ফাথা কিচ্ছু নেই, সব ফেটে গেছে, ভেঙে গেছে। মানে ওরম মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। ওই মা ফ্লাইওভার করতে গিয়ে ওই যে ডিমটা লাগানো আছে না, ওই ডিমটার মধ্যে ওই ছেলেটার রক্ত আছে এখনো, তখন ছিল আর কি। না তার মানে কি,
এক কথায় আছে জানো তো, ব্রিজ ভালো মজবুত হয় না, মানে কেউ যদি মরে যায় তাহলে এই ব্রিজ খুব মজবুত হয়। শুনেছি তো, বাচ্চাদেরকে ধরে নিয়ে যে না, এই ছেলেটা মারা গেল সেই দিনটা তো লাগানো হলো। না না, আমি সেটা বলছি না, মানে এখানে তো এটা হলো, বাট আমি তো আবার শুনেছি বাচ্চাকে, যেসব বাচ্চাকে কিডন্যাপ করে সেগুলোকে কি নিয়ে যায় কি সব করে। এটা আমিও তো শুনেছি। এবার দেখো, মানে অকস্মাৎ এটা সাডেনলি এটা হয়ে গেল, যে কেউ বলি হয়ে গেল ওই দিনের দ্বারায়। আর ওইটাও একটা ভয়ানক ঘটনা। আমাদের সুকান্তনগর চিংড়িঘাটা ঘিরে যে ঘটনা আছে তুমি চিন্তা করতে পারবে না, চিন্তা করতে পারবে না, প্রচুর ঘটনা আছে। আর মৃত্যু সব ওখানে বছর একটা দুটো মৃত্যু হতোই হতো এই বাইপাস অ্যাক্সিডেন্টে হতোই। আর কিছু কিছু জায়গা থাকে দেখবে ওগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। হ্যাঁ হয়। আর আমাদের ওটা একদম মানে কাকে বলবে, সে বলবো ওটা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা, একদম অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা। এই হচ্ছে আমার প্রথম ঘটনা। যেটা বলছিল এইটা হচ্ছে বাঘাযতীনের ঘটনা। তো বাঘাযতীনের মাছের বাজার, বাঘাযতীন ঠিক মোড়ে যে মাছের বাজারটা আছে ওইখানে আবার তোমার ওই বাস লরির একটা গ্যারেজও আছে, ওখানে ওই বাস লরি গুলো রাখাও হয়, তারপর পেছনে বাজার। তো ওই যে বাস স্ট্যান্ডটা ওই বাস স্ট্যান্ডটার পাশেই একটা জায়গা আছে, জায়গাটার নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। গেছিলাম আমার ওই বান্ধবীর বাড়িতে। অ্যাকচুয়ালি ওর তখন ভাড়া থাকতো ওই বাড়িতে, ওর তখন নিজের বাড়ি হয়ে ওঠেনি, ওর স্বামীর সাথে ভাড়া থাকতো। তো 3 তলায় থাকতো, দোতলায় থাকতো হচ্ছে বাড়িয়ালির মেজে ছেলে। বাড়িয়ালি যেই বাড়িতেও ভাড়া থাকতো, আগে পুরো ডেফিনেশনটা দিয়ে দিই। আমার বান্ধবী ভাড়া থাকতো 3 তলায়, তার উপরে আর ঘর নেই, ছাদ, ঠিক আছে। দোতলায় থাকতো যে যার বাড়িও ভাড়া নিয়েছিল তার মেজে ছেলে বউ নিয়ে, ঠিক আছে। 1 তলায় থাকতো বাড়িয়ালির হাজবেন্ড আর বড় ছেলে, আর বড় ছেলের বউ, তার একটা ছেলে। আর ছোট ছেলে এখানে থাকতো না, অন্য জায়গায় থাকতো, অন্য কোথায় ওই সাইডে কর্মসূত্রে থাকতো। তো আমার এই বান্ধবীটা 2011 সালে ওখানে ঘর ভাড়া নিয়েছিল, ঠিক আছে। তো এইবারে আমাকে একদিন, তখন আমার সাথে ওর খুব আজও ভালো বন্ধুত্ব, তো ওর নাম সোনা, ডাক নাম সোনা। তো সোনা আমাকে একদিন ফোন করে বলছে, জানিস তো আমার এই বাড়িটা না ভুতুরে আছে, জানিস এখন কি করবো বল, বাড়িটা তো আমাদের তৈরি হচ্ছে, কোনো একটা বছর কোথায় দৌড়াবো বল এইসব জিনিসপত্র নিয়ে, তো 1 বছর আমাকে এখানে থাকতে হবে। তখন ওদের বাড়িটা হচ্ছিল, ঠিক আছে, ওই বাঘাযতীন নেই আশেপাশে। তো আমি বললাম যে কেন, কি হয়েছে? বলছে তুই বিশ্বাস কর এখানে কিছু না কিছু একটা আছে। কি হয়েছে? তখন আমাকে বললো, ডিটেলিংটা আমাকে করলো। তো সেটাই আমি তোমায় বলছি, ঠিক ওর ভাষায়। ও বলছে যে আমরা যখন এলাম, ওর খুব মানে ওর খুব শখ টিভি দেখার, ছোট থেকে। ওর টিভি সিনেমা খোর, ও সিনেমা খোর জাস্ট, ঠিক আছে, টিভি সিনেমা খোর খুব। তো ক্রাইম পেট্রোল বলে একটা সোনি টিভিতে আজও হয়, একটা দেখবে, একটা থ্রিলার সত্যি ঘটনা অবলম্বনে ক্রাইম পেট্রোল হয়, একটা সিরিয়াল হয়, এক একদিন এক একটা ঘটনা দেখিয়ে দেয়। মানে তোমার যত ক্রাইম, মুম্বাই, দিল্লি, কলকাতার যত ক্রাইম ঘটনাগুলো দেখায়, সাল, তারপর দিন, সবগুলো দেখিয়ে দেখায়। তো ওই সিরিয়ালটা দেখবারও পুরো পোকা। ও একদিন বলছে, তখন এবার ওটা দেখতে এবার কি হয়, শনি রোববারে ওই যে পুরো সপ্তাহটা যদি মিস করো তাহলে তুমি শনিবার দিনকে গোটাটা দেখতে পারবে। ও পুরো সারাদিন ওইটাই হয়, ঠিক আছে, সারাদিন ওটা রিপিট টেলিকাস্ট হয়। তো শনিবার দিন পুরো রিপিট টেলিকাস্ট দেখতে রাতে 1টা বেজে গেছে, ঠিক আছে। এবার 1টা বেজে গেছে, ওর হাজবেন্ড বলছে কি ব্যাপার, খেতে টেতে দেবে না কি, তুমি সারাদিন এই করবে? 1টা বেজে গেছে, খেয়াল নেই। আরে হ্যাঁ, তাই তো, খেতে দেওয়া হয়নি। যাই হোক, ওরা হাজবেন্ড ওয়াইফ খেতে বসেছে। তখন ওরা সবাই নতুন ওই বাড়িতে গেছে আর কি, ঠিক আছে। হাজবেন্ড ওয়াইফ খেতে বসেছে, রাত্রি তখন 1টা। এমনি সময় তো ওরা এই সময় ঘুমিয়ে পড়ে, কিন্তু সেদিনকেই ওদের এত রাত হয়েছে। এমনি সময় ওরা 11:30, খুব জোর 12টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো বলছে
জানিস আমরা এরকম খাচ্ছি, টিভি জোরে চলছে, কিন্তু মোটামুটি একটা ঘরে যতটুকু সাউন্ড হওয়া দরকার তার থেকে বেশিই চলছে, টিভি চলছে। হঠাৎ দাম করে একটা আওয়াজ, মনে হলো কেউ ওপর ছাদ থেকে পড়লো নিচে। তা আমি দৌড়িয়ে জানলার পর্দা সরিয়ে দেখছি যে কিছু সত্যি কিছু পড়েছে কিনা। তা দেখি না তো কিচ্ছু পড়েনি। তখন ও বলছে কি হলো, আওয়াজটা কোথা থেকে এলো? তখন ওর হাজবেন্ড বলছে ছাড়ো ছাড়ো, বাদ দাও, খেয়ে নাও, এখন ওইসব তোমাকে এখন গোয়েন্দাগিরি করতে হবে না, খাও। খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়লো। সেদিনকে যথারীতি কিছু হলো না। এবার তারপর দিনকে এবার ও সেদিনকে ওই মোবাইল ঘাটছিল, শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিল, ঘুম আসছিল না। তারপর দিনকে ঠিক ওরকম একটা 10-15 নাগাদ আবার ওরকম দাম আওয়াজ, আবার যেন মনে হলো কিছু পড়লো। রোজই আওয়াজটাও শুনছে। তখন ওর একটা অভ্যাস হয়ে গেল, রোজই তাই তো। তারপর দিনে একই টাইমে শুনছে, ঠিক 1:10 থেকে 1:15, ঠিক ওই 5 মিনিটের মধ্যে ও আওয়াজটা শোনে। এবার ও বাড়িয়ালিকে একদিন বাড়িয়ালির ঘরে গেল, বলছে মাসিমা এরকম প্রত্যেকদিন একটা আওয়াজ হয় জোর, মানে খুব জোর, যেন ছাদ থেকে কেউ পড়লো। আমরা ছাদে উঠেও দেখেছি, ও বলতে ভুলে গেছি, ওরা দ্বিতীয় দিন ও একা একা ছাদে উঠেছিল, ওটা দেখেছে, কিচ্ছু নেই নাথিং। আর তার উপরে ঘরও নেই, আগেই তো বললাম উপরে ছাদ, ও তার নিচেই থাকে। তো এবার ঘরে যদি কেউ থাকতো নিশ্চয়ই কোনো জিনিসপত্র পড়ে আওয়াজ হতে পারতো, এটা স্বাভাবিক, কিন্তু ঘর তো নেই, ওপরে ছাদ। ও উঠে দেখেছে কিচ্ছু নেই। এবার মাসিমাকে বলছে মাসিমা এরকম জানেন তো, আমি 2-3 দিন ধরে এটা লক্ষ্য করছি, আগে তো ঘুমিয়ে পড়তাম, এত লক্ষ্য করিনি, এই 2-3 দিন ধরে লক্ষ্য করছি প্রত্যেক দিন একটা করে আওয়াজ হয় জোরে, যেন কেউ ওপর থেকে ছাপ দিল। ছাপ দেওয়ার যে দুম করে কেউ কিছু মাটিতে পড়লে যে আওয়াজটা হয় সেইটাই আওয়াজটাই পাই। তখন মাসিমা বলছে না না তোমার মনের ভুল, হয়তো দেখ কিছু ব্যাপার না, কোনো ব্যাপার না, হয়তো তোমার মনের ভুল, বা দেখবে কেউ কিছু ছুঁড়ে টুড়ে ফেলেছে নাকি, বলে কাটিয়ে দিল। তো কোনো সদুত্তর পেল না। ও ঘরে এলো। এইবারে ওর হাজবেন্ডকে বলছে জানো প্রত্যেক দিন তুমি তো ঘুমিয়ে পড়ো, আমি ওই আওয়াজটা শোনার একটা নেশা হয়ে গেছিল আমারও, মানে ওরও একটা নেশা হয়ে গেছে। ও প্রত্যেকদিনও মনে মনে ভাবে এই আওয়াজ হবে এবার 1:10 বাজে, আর ঠিক তাই আওয়াজ হয়। প্রত্যেকদিন আওয়াজটা ও মানে রোজ শুনতে ওর এত কৌতূহল বেড়ে গেছে। জানবার জন্য একদিন 1টার আগে ছাদে গিয়ে দাঁড়িয়ে রয়েছে যে দেখি কে কি করে। আর ওর হাজবেন্ডকেও নিয়ে গেছে, ও একা যায়নি। বলছে আমি গিয়ে দেখছি সেদিনকে আর আওয়াজটা হচ্ছে না। সেদিনকে 1:10 বাজে, 1:15 বাজে, 1:20 বাজে, 1:30টা অব্দি আমরা স্বামী স্ত্রী ছাদে দাঁড়িয়ে রয়েছি। আমার হাজবেন্ড সিগারেট খাচ্ছে আর খুঁজছে, পাইচারি করছে। বলছে কি করছো? আমি দাঁড়িয়ে রয়েছি, ভাবছি কি হলো, তাহলে আওয়াজটা নেই কেন, তাহলে অন্য ছাদ থেকে তো হচ্ছে না, তার মানে আমাদের ছাদ থেকেই কিছু পড়ছে প্রত্যেক দিন। আজকে আমি আছি বলে সে ফেলতে পারছে না কিছু একটা, তার মানে এটা অন্যের ছাদ দিয়ে হচ্ছে না, আমাদের বাড়িরই ঘটনা। এইবারে ওর একটা কিউরিওসিটি জাগলো, কি ব্যাপারটা। এবার ইভেন টাইম ওদের বাড়িতে একটা ছেলে আসতো, যে কিনা ওই তোমার লন্ড্রির জামা কাপড় নিয়ে যেত, ও ওয়াশিং মেশিনে কেটে কুচে রাখতো। আর ওই ছেলেটা 2-3 দিন ছাড়া আসতো, এসে লন্ড্রির জামা কাপড় গুলো নিয়ে যেত, আবার ইস্ত্রি করে আবার দিয়ে যেত। ঘর থেকে নিয়ে যেত, ঘর থেকে নিয়ে আসতো। ঠিক একটা গলির পরেই ওর স্ত্রীর দোকানটা, একটা গলির পরেই। তখন এইবারে স্ত্রীর দোকানে ছেলেটাকে একদিন বলছে আচ্ছা তুই বলতো বিপ্লব, এখানে কি কিছু ঘটনা আছে বলতো, কেন আমি ঘরেও একটা জিনিস টের পাই। বলছে কি টের পাও দিদি? বলছে আমি টের পাই, আমি যখন বাথরুমে স্নান করি তখন যেন মনে হচ্ছে আমার সোফাটাকে কেউ টানছে, সোফা টানার আওয়াজ পাই। কিন্তু আমার হাজবেন্ড তো অফিসে গেছে, কেউ তো ঘরে নেই, আর আমার বাচ্চা তো নেই, অতএব আমার ঘরে কে থাকে? কোনো পোষ্যও নেই, না বিড়াল না কুকুর, তাহলে আমার ঘরে এই সোফা টানার আওয়াজ পাই। তারপরে আমি যখন বাথরুমে স্নান করি তখন অটোমেটিক যেন মনে হয় বাথরুমের দরজায় কেউ নক করছে। কে নক করবে? আমি ভাবি হাওয়ায় করছি নাকি, ড্রয়িং রুমের জানলাটা খোলা থাকে, হয়তো হাওয়ায় হচ্ছে। তারপরে আমি এই সবগুলো ওভারলুক করেছি, কিন্তু এই আওয়াজটা আমি বুঝতে পারছি না এটা কি ব্যাপার। আমার মনে সন্দেহ দানা বেঁধেছে। তখন ছেলেটা মানে না দিদি আমি সব জানি না কিছু বলে যেন পালিয়ে বাঁচলো, চলে গেল, কোনো কথার উত্তর দিল না। এইবারে ওর একদিন বাপের বাড়ি থেকে ওর মা, ওর বাবা,
আর ওর দিদি জামাইবাবু সব এসছে, মানে ওই বাগানের বাড়িটায় যেখানে ও আর কি ভাড়া আছে, সেখানে ওর বাপের বাড়ির লোক এসছে, ঠিক আছে। তা বলছে আর হই হুল্লোড় খাওয়া দাওয়া এইগুলো ভুলেই গেছে, মানে এগুলো ওর মাথা থেকে চলে গেছে। হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে এই দেখ না আর কদিন ভাড়া থাকতে হবে না, এই তো আর কদিন, এই তো তোর নতুন বাড়ি হয়ে যাচ্ছে। ওর মা বলছে হ্যাঁ মারি গৃহপ্রবেশের প্ল্যান করতে কি করে কি করবো, কটা লোক বলবো, এরকম ব্যাপার, পুজোর সময় তুমি একটু সাহায্য করো, আমি একা পারবো না, এই নানান কথা হচ্ছে। হতে হতে একটু রাত হয়েছে, 12টা বাজে বা শুয়ে পড়ো মা। এবার মা 2 বেডরুম ছিল ওটা, মা বাবা এক ঘরে শুয়েছে, আর ও আর ওর হাজবেন্ড এক ঘরে শুয়েছে, আর দিদি জামাইবাবু বলছে আমরা এই ড্রয়িং রুমে শুয়ে পড়বো, ড্রয়িং রুমে সোফা কাম বেড, ওটা ফেলে দাও, সোফাটাকে খুলে দাও, ওটা আমরা শুয়ে পড়বো, বেড হয়ে যাবে। তো ওরা ওখানেই শুয়ে পড়েছে। তো এবারে রাত্রির তখন 2:30 পৌনে 3টে হবে, তখন ওর দিদির একটু সুগারের রোগ আছে। সুগারের রোগ বলতে ওর বাবার বাথরুমে ওঠে, ঠিক আছে, রাতে। তো বাথরুমে উঠেছে ওর দিদি, উঠে মানে ওঠার পরে ও যখন বাথরুমে চলে গেছে, মাঝখানে ঘরের মাঝখানে একটা ডাইনিং টেবিল ছিল 4 সিটার, ঘরের মাঝখানটায় ওই ডাইনিং টেবিলের চেয়ারটা গড়গড় করে সরে গেছে, গড়গড় করে কেউ যেন টেনে। ও ভাবলো যে আমার হাজবেন্ড কি উঠে কি আবার চেয়ারে বসলো নাকি। ও এসে দেখছে চেয়ারটা যেখানে ছিল সেখানে নেই, ওর হাজবেন্ড যেখানে শুয়েছে সোফা কাম বেডটা যেটা আর কি পাতা ছিল, ওর পাশে চেয়ারটা চলে গেছে, আর ওর বড় এবারে ঘুমাচ্ছে, ওর বারে কোনো টেন নেই, আওয়াজে ওই চেয়ারের আওয়াজে ওর বড় ওঠেনি। ও দেখছে আরে ওই তো চেয়ারগুলো তো টেবিলের সাথেই লাগানো ছিল, এখানে চেয়ারটা এলো কি কথা, কি বোন উঠলো? ও ভাবছে, ও দিদি এটা ভাবছে যে বোন কি উঠলো। তো দেখছে না, দুজনেরই ঘরের দরজা বন্ধ, মা বাবার ঘরের দরজা বন্ধ, বোনের ঘরের দরজাও বন্ধ, ওরা তো ডাইনিং রুমে শুয়েছে। এইবারে ওর একটু একটু লেগেছে, কি ব্যাপার হলো, চেয়ারটা আমার বর তো ঘুমোচ্ছে, ওর একটু খটকা লেগেছে। সকালবেলা অনুমতি সকাল হওয়াতে ও বোনকে বলেছে, জানিস বোন, কেউ মানে এমনি এমনি কি চেয়ার সরতে পারে? আমি বাথরুমে গেছি, আমি পুরো বুঝতে পারছি চেয়ারটা টেনে কেউ যেন এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে। বাথরুম খুলে দেখছি চেয়ারটা তো তুই ডাইনিং টেবিলের সামনেই দেখেছিলি, টেবিলটার সামনেই ঢোকানো ছিল চেয়ারগুলো, এখন দেখছি তো জামাইবাবু যেখানে শুয়ে রয়েছে ঠিক সেখানে চেয়ারটা, ঠিক ওই সোফা কামের পাশে চেয়ারটা পাতা, মানে কেউ যেন টেনে ওখানে নিয়ে গেছে। বলছে তুই নিয়ে যাসনি তো? বলছে না। বলছে জানিস দিদি এখানে অনেক কিছু হয়, ওদেরকে বলবো করে বলা হয়নি। এরকম প্রত্যেকদিন রাত্রির 1:10-15 নাগাদ একটা করে আওয়াজ হয়, যেন কোনো মানুষ ঝাঁপ দিচ্ছে ছাদ থেকে। তারপরে কখনো সোফা সরার আওয়াজ হয়, কখনো ডাইনিং টেবিল, তুই যেটা বলছিস সেটা আমিও পেয়েছি। সবাইকে জিজ্ঞেস করি, কেউ কিছু বলে না রে। কি জানি বাবা, আর কবে আমাদের এই বাড়ি তৈরি হবে, কবে যাব, ভয়েরও ব্যাপার। আমি একা থাকি, তোর বোনাই তো চলে যায় অফিসে, আমি একা একা ভয় লাগে ভীষণ। একদিন দুপুরে এরকম একটা পেপারে আর্টিকেল পড়ছি, হঠাৎ করে যেন মনে হলো এরকম খাটটা থেকে উঠিয়ে দিল। বিশ্বাস করো, আমাকে এরকম বললেন, কি বলছিস তুই যাতা, বলছে তুই বিশ্বাস কর রাজেশ খান্না মরেছিল সেইবারে, রাজেশ খান্না মারা গেছিল, ওরকম একটা আর্টিকেল বেরিয়েছিল। সেই আর্টিকেলটা পড়ছি এক মনে পড়ছি, হঠাৎ আমার খাটটা যেন এক সাইডে, যেখানে আমি শুয়েছিলাম ওই এক সাইডে যেন দুলে উঠলো খাটটা। আমি ভাবলাম ভূমিকম্প হয়েছে, মানে ও বলছেন, ভাবলাম ভূমিকম্প হয়েছে। তারপর টিভি নিউজ খুলে দেখছি চারিদিকে যে ভূমিকম্প হলে তো সঙ্গে সঙ্গে নিউজ দেবে, 10 মিনিট 15 মিনিট হয়ে আছে, কোনো নিউজ নেই। তারপরে হাজবেন্ডকে ফোন করলাম যে কি ব্যাপার, ভূমিকম্প হয়েছে নাকি গো, আমার ঘরের খাটটা পুরো দুলে উঠলো। আমি এক মনে একটা পেপারে আর্টিকেল পড়ছি রাজেশ খান্নার সম্বন্ধে। তখন বলছে যে হাজবেন্ড বলছে হ্যাঁ 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 ভূমিকম্প হয়েছে বলছে। পরে রাতে ঘরে এসে বলছে কোনো রকমই ভূমিকম্প হয়নি, তুমি যাতে ভয় না পাও তার জন্য আমি তোমায় বলেছি ভূমিকম্প হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভূমিকম্প হয়নি, তোমার কিছু মানে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলে। বলছে তুমি বিশ্বাস করো, আমি আর্টিকেল পড়ছিলাম রাজেশ খান্নার মারা যাওয়ার পরে যে একটা আর্টিকেল বেরিয়েছে, ওই আমি পড়ছিলাম। আর আমি তো তখন ঘুমিয়ে নেই, জেগে পরিষ্কার মনোযোগ আমার হচ্ছে পেপারে, আর পরিষ্কার আমার খাট দুলে উঠলো, পরিষ্কার। তখন বলছে কি ব্যাপার বলো তো, ওর বরের এখন একটু সন্দেহ দানা বাঁধছে। একদিন লন্ড্রির ছেলেটাকে ওরা দুজনে মিলে ধরেছে, বলছে তুই কিছু জানিস, তুই তো এখানেই তোর বাড়ি, তুই তো অন্য জায়গা থেকে এসে স্ত্রী করছিস না, তোর এখানেই বাড়ি,
তুই কিছু জানিস, তুই বল, নালে কিন্তু খুব খারাপ হবে, বল। খুব চেপে চেপে ধরেছে। ছেলেটা বলছে, না দিদি আমি যদি বলি তাহলে আমাদের বাড়িতে এসে ওই মাসিমা, তারপরে মাসিমার বৌমা সবাই এসে খুব জোর ঝগড়া করবে। তখন বলছে, না তুই বল কি হয়েছে, আমরা বলবো না, তোকে কথা দিচ্ছি বলবো না, তবে আমরা একটু সতর্ক হয়ে যাবে। তুই চাস না দিদি দিদি বলিস, আমাকে আমার কোনো বিপদ হোক, তুই চাস, তাহলে আমরা সতর্ক হয়ে যাবো, এই আর কি। তখন বলছে, দিদি এই মাসিমার 3 ছেলে আর 1 মেয়ে ছিল। ছোট ছেলে ভয়তেই এখান থেকে পালিয়ে গেছে। বলছে মানে, বলছে হ্যাঁ কোন্নগরে যে ছোট ছেলে থাকে, ওই ছোট ছেলে চলে গেছে, কারণ এখানে একটা এমন ঘটনা ঘটেছে যে ও বউ ভয়তে থাকতে পারছিল না, আর তোমরা সেই ঘরটাই ভাড়া নিয়েছো। তখন বলছি কি ব্যাপার বল। বলছে মেয়েটার একটা মেয়ে ছিল, আর ওরা 3 ভাই। এই যে বাড়িয়ালিটির কথা বলছি এবার, 3 ভাই 1 বোন। তো বোনটা সবার ছোট, 3 ভাইয়ের পরেই ওই মেয়ে, 3 ছেলের পরে। তো এইবারে মেয়েটা দেখতে অতটা ভালো না, আর পড়াশোনাতেও ঠিক মাধ্যমিকও পাশ করেনি, ঠিক আছে। তো এইবারে ও 3 ভাই কতদিন বসে আসবে, বড়দা ভেবেছে ছোট বোনের বিয়ে হয়ে যাক, মেজদাও তাই ভেবেছে, ছোট ছিল তাই, ছোটদাও তাই ভেবেছে বোনের বিয়ে হয়ে যাক, তারপর আমরা করবো। তাই ওরা বিয়ে আর হয় না। যখনই কেউ দেখতে আসে, না রূপ আছে না পড়াশোনা জানে, কোনো একটা গুণ নেই, তো বিয়ে এগুলো না নাকচ হয়ে যাচ্ছে, বারবার বিয়ে নাকচ, বারবার বিয়ে নাকচ। তো মেয়েটা না ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমার আসলে বিয়ে হবে না, তোরা বিয়ে করে নে, আমার জন্য কেন আটকে থাকবি। তো বড়দারা ভালো ভালো সব, একজনের ওইখানেই ওই বাগাজুতি নেই, একজনের মেডিসিনের দোকান, ঠিক আছে, ভালো পয়সা আলা। তো ওরা বড় ছেলের বিয়ে হয়ে গেল, দেখতে দেখতে মেয়ে ছেলেরও বিয়ে হয়ে গেল, দেখতে দেখতে 2 বছর পর আবার ছোট ছেলেরও বিয়ে হয়ে গেল, 3 ভাই বিয়ে হয়ে গেল, 3 জনেরই একটা করে বাচ্চা হয়ে গেল। মানে এই ধরো 7-8 বছর 10 বছর কেটে গেল, এর আর বিয়ে হয় না। এর তখন বিয়ে বয়স হয়ে গেছে প্রায় 32-33, ঠিক আছে। এইবারে ওই দেখতে দেখতে হয় না, ভগবান সহায় হয়, একটা ছেলে পছন্দ করেছে ওকে সম্বন্ধ দেখতে এসে, ঠিক আছে। এবার ওর খুব মানে আনন্দ, ছেলেটা যাই একটা কাপড়ের দোকান আছে নিজস্ব, ভালোই পয়সা টয়সা ইনকাম করে, একই ছেলে বাড়ির একই ছেলে, অতএব বাবার যে জায়গা বাসা আছে ওটাও পাবে। এই ভেবে ওর মাও রাজি হয়ে গেছে। তাছাড়া বিয়ে হচ্ছে না, 32-33 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, দেখতেও তো অতটা ভালো না, আর পড়াশোনা জানে না, বসিয়ে রেখে কি করবে। তো ওর মাও রাজি হয়ে গেছে। এবার খুব আনন্দ, এবারে বিয়ে কেনা কাটা হচ্ছে, আমার 2 মাস পর বিয়ে, আনন্দ একটা হয় মানুষের, মেয়েদের ও হচ্ছে। সেই সময় ওর হঠাৎ একটা পেট ব্যথা হচ্ছে, পেটে মানে এই তোমার লিভারের জায়গাটা একদম মাঝখানে গ্যাস্ট্রিকের ব্যথা ওঠে। তো গ্যাস্ট্রিকের ব্যথা ওঠে, হসপিটালে নিয়ে যাওয়া, এত ব্যথা ছটফট করছে, ওরা না বুঝে রাত্রিরে তখন কোথায় নিয়ে যাবে, তখন ওই নিয়ে গেছে হসপিটালে, নিয়ে গেছে সোজা এমার্জেন্সিতে। তো ওরা গ্যাস্ট্রিকের ওষুধপত্র দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, ঠিক হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, নিয়ে চলে এসছে বাড়িতে। 2-4 দিন পর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলো, হালকা ফুলকা, যাতে গ্যাস ফ্যাস না হয়, বিয়ের সামনে শরীরটাকে ঠিক রাখ সবাই বললো, হালকা ফুলকা খাচ্ছে টাচ্ছে, সবই ঠিক ছিল। এবার আবার একদিন মাঝরাতে আবার ব্যথা উঠেছে, তখন কিন্তু পুরো রেস্ট্রিকশনে চলছিল, তাও ব্যথা উঠেছে। তখন ওরা আবার হসপিটাল নিয়ে গেছে, আবার ওকে আবার 1-1.5 ঘন্টা পর আবার ব্যথা ঠিক হয়ে গেছে। এবারে ওর মা বলছে, না এরকম 2-3 দিন ছাড়া ছাড়া ব্যথা উঠছে না, ওকে তো একটা প্রাইভেট ডাক্তার দেখাই, বারবার হসপিটাল নিয়ে যাচ্ছি, ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে আর ছেড়ে দিচ্ছে, কি দরকার, এই কিছু ওষুধ দিচ্ছে লিখে টিকে, ওই তোমার ব্যথার পেন কিলার বা জেলুসিল হ্যান ত্যান সব দিচ্ছে, হজমে দিচ্ছে, দরকার না একটা প্রাইভেটে দেখি, একটা আলট্রাসাউন্ড করে নি, দেখি কি গ্যাস্ট্রিক হলো কিনা। তো প্রাইভেটে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার সঙ্গে সঙ্গে ওকে আলট্রাসোনোগ্রাফি পুরো ফুল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি লিখে দিয়েছে, তারপর লিভার টেস্ট, হ্যান ত্যান, ইলেকট্রিসিটি সব লিখে দিয়েছে। তো লিভার ফাংশন টেস্টে আর ওই আলট্রাসোনোগ্রাফি টেস্টে বেরালো লিভার ক্যান্সার হয়ে গেছে। এটা বহুদিন ধরেই হয়েছে, টের পাইনি। ওই যখন একটু অম্বল হতো, খুব জোর গ্যাস উঠতো, ভাবতো গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, ওই গ্যাসের ওষুধ খেত, অম্বলের ওষুধ খেত, এটাও বুঝতেই পারিনি ওর লিভারে ক্যান্সার হয়ে গেছে। ওই সব টেস্ট করে ইউএসজি করার পরে ডাক্তার আরো টেস্ট করিয়েছে, কি সব টেস্ট করিয়েছে, ক্যান্সার যেসব টেস্ট সব কিছু করানো হয়েছে,
তারপরে বলছে এটা এটা তোমার ফার্স্ট স্টেজ নয়, এটা থার্ড স্টেজ, মানে একদম শেষের মুখে, মানে আরেকটা এখনো ট্রিটমেন্ট করলে কিছুদিন হয়তো লাস্টিং করতে পারে। মানে আশা কিরম ভাবে ভঙ্গ হলো বলো, কিরম ভাবে ক্যান্সার ধরা পড়লো মেয়েটার বিয়ের যে একটা আশা ছিল, এই বহু বছর, আজকে 10-12 বছর ধরে তা আশা পোষণ করে রেখেছিল বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে। এবার যাও বা বিয়ের একজন ঠিক হলো, তারপরে ক্যান্সার ধরা পড়লো। তারপরে ওই মেয়েটাকে ট্রিটমেন্ট করানো হলো, মেয়েটা ওই 3 তলায় শুয়ে কাঁপড়াতো ব্যথায়, প্রচন্ড কাঁপড়াতো, ওকে আলাদা রেখেছিল ওই জন্য, কারণ ওর চিৎকার শুনে কারোর পাড়ায় ঘুম হতো না, এত চিৎকার করতো ব্যথাতে, মানে পেটে হাত দিয়ে। ও বলতো আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমি বাঁচবো না, আমাকে মৃত্যু দাও, আমি বাঁচবো না, আমি এরকম ভাবে বাঁচতে চাই না। এত যন্ত্রণা করতো, মানে পাড়ার লোক শুদ্ধ ঘুমাতে পারতো না, সবাই কাঁদতো মেয়েটার জন্য। তো 3 তলা ঘরে ওকে শিফট করে দিয়েছিল, কেন এরাও তো, এদেরও তো বাচ্চা টাচ্চা হয়েছে, সব বাচ্চা কাচ্চা ছোট, তো বাচ্চা কাচ্চার ঘুম না হলেও তো অসুবিধা, এনে ওকে 3 তলায় শিফট করি, এরা যার যার ঘরে এরা থাকতো, মা থাকতো ওর সাথে 3 তলায়, কখনো বাবা উঠতো। এবার দেখো হয় না, মানে মেয়েটা এত ডিপ্রেশনে চলে গেছিল বা যন্ত্রণায় এত কষ্ট পেত, মেয়েটা করলো কি, একদিন ওই ওপর থেকে একটা ঝাঁপ দিল, একদম ঠিক রাত্রির ওই 1:10-15 নাগাদ। মায়ের যেই চোখ লেগে গেছিল, ওর মা তো ওর সাথেই থাকতো, ও আর না পেরে ওকে একা থাকছিল না, তো ওর সাথে নয় মা নয় কখনো দুপুর বেলায় বৌদি এসে খাইয়ে দিচ্ছে ওষুধপত্র, মানে কেউ না কেউ থাকতো, ওকে একা রাখতো না। ও কি করেছে, ব্যালকনির দরজা খুলে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে 3 তলার উপর থেকে, ছাদের উপর থেকে কিন্তু নয়, ঘর থেকেই ঝাঁপ দিয়েছে। ওগুলো যেগুলো শুনতো যে ছাদ থেকে কেউ আওয়াজ হচ্ছে, ওটা ছাদ থেকে হতো না, ওর ব্যালকনি থেকে ঝাঁপ মারছে, বুঝেছো? এইভাবে মেয়েটা ওই সুইসাইড করলো, লাফ দিয়ে পড়ে। তারপরে আর কি পোস্টমর্টম হলো, আর কি মেয়েটা তো শেষ হয়ে গেল। এবার ওর যে আশা আকাঙ্ক্ষা, ওর যে ওই জন্য ওরা স্বামী স্ত্রী, ও যে হয় না, আমি একটা স্বামী স্ত্রী ঘরে এসছে, তাদের একটা সুখানুভূতি আছে, দুটো হাসি ঠাট্টা আছে, সুখ দুঃখের গল্প আছে, তুমি তো বোঝো, সেই স্বামী স্ত্রী এটা ও দেখতে পাচ্ছিল না, বুঝেছো? ওটা ও নিতে পারছিল না, প্রত্যেকদিন ওদেরকে ভয় দেখাবার চেষ্টা করছিল, এটা টেনে ওটা টেনে, মানে নয় তোমরা চলে যাও, আর নাহলে তোমরা এসব। ওরা যখন স্বামী স্ত্রী একসাথে থাকতো শুতো, তখন মানে কিছু না কিছু একটা না, তাইও বলছে, আমার মনে হলো কানের সামনে কেউ হ্যাচ্ছু দিল, হ্যাচ্ছুর আওয়াজ পেয়েছে, হ্যাচ্ছু। বলছে আমার মনে হলো মাথার সামনে কেউ দাঁড়িয়ে হ্যাচ্ছু দিল একটা জোরে, মানে সঙ্গে সঙ্গে চটকা ভেঙে যেত, আমাদের সব আবেগ যেন কোথায় ভয়তে চলে যেত। মানে আমাদের জানিস, আমরা স্বামী স্ত্রী কখনো, মানে বিশ্বাস কর, যেই ঘরে ঠাকুর পাতা, রাত্রে আমরা ভয়তে আমরা ওই ঘরে শুই, ঠাকুর পাতা যেই ঘরে, কেন পরিষ্কার শুনতে পাই টেবিলের আওয়াজ, চেয়ারের আওয়াজ, সোফা টানছে সেই আওয়াজ, মানে পর 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 অতিষ্ঠ হয়ে গেছিল, এরকম অতিষ্ঠ করেছিল ওরা, যেহেতু স্বামী স্ত্রী ছিল ওই জন্য অতিষ্ঠটা করেছে। ও তো পাইনি না, সেই আশা আকাঙ্ক্ষা সব নিয়ে সুইসাইড করেছে, ও যেন আমি বাঁচলেও তো পাবো না, এমনিও মরবে ক্যান্সারে, তাই জন্য সুইসাইড করেছে। এই ঘটনার পর ও আর ওখানে থাকেনি, বলছে আমি বাপের বাড়ি থাকি, তুমি তোমার বাবার বাড়িতে থাকো, ওই ঘর খালি পড়ে থাক, যেদিনকে আমরা ঘর আমাদের হবে, বাড়ি তৈরি হবে, সেদিনকেই যাব, আর নালে 1 তলাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলো ওখানে চলে যাই। তো ওরা কি করলো, ওইভাবে তো ছন্নছাড়া ভাবে হয় না, ওইভাবে ছন্নছাড়া ভাবে তো হয় না, ও বাপের বাড়ি, ও ওর বাবার বাড়ি, ও কি করলো, তারপরে ওই 1 তলাতেই কোনো মতে শিফট করলো। কবে শিফট করলো, তখন চৈত্র মাস, ছাড়ার কথাও না, চৈত্র মাসের কেউ দেখবে, চৈত্র মাস ভাদ্র মাস কেউ বাড়ি ছাড়ে না, বাড়িওয়ালা ছাড়তে দেয় না, কিন্তু এইখানেও চৈত্র মাসে বলা, মাসিমা আপনি আমাদের এই ঘটনাটা বলেননি আর আমাদের ভাড়া দিয়ে দিয়েছেন, আমরা চৈত্র মাস হোক আর যাই হোক আমরা চলে যাবই, আপনাকে কোনো অ্যাডভান্স ফেরত দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। তখন না মাসিমা হাওয়া মা করে কেটে দিয়েছে, মা আমরা জানি ও এখন এই ঘরে আছে, আমরা বুঝতে পারি, আমরা উপরে আওয়াজ শুনতে পাই, তার জন্যই ভাড়া দিয়েছিলাম, যে যদি মানুষ থাকলে যদি উপদ্রব কম হয়, যদি এটা চলে যায়, ফাঁকা ঘরে হয়তো বেশি হয়, ওই জন্য হাওমা করে কেঁদে তারপরে টাকাটা দিয়ে দিয়েছিল, কোনো একটা টাকাও মারেনি, ওদের সব টাকাই দিয়ে দিল, খুব অতি ভদ্রলোক ওরা, মানে মেয়েটার মাঝখানে এটা হয়ে গেল, মা তো তাই হয়তো বলেনি এই ঘটনাটা। এই ঘটনাটা স্ত্রীওয়ালার ছেলে বলার পর জানতে পারলো,
ওরা সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে দিয়েছে। দুঃখজনক, সত্যি দুঃখজনক। আর ওই জন্য ওর সাথে এসব করছিল। হ্যাঁ, ওর সাথে ঠিক সেই সময়ই করতো, যেটা আমি তোমায় বলতে পারছি না। স্বামী স্ত্রী যখনই এক হওয়ার চেষ্টা করতো তখনই এটা করতো। নয় কোনো ঘর ঘর করে আওয়াজ হতো ডাইনিং রুমে, মানে ওদের চটকা ভাঙিয়ে দিত, নয় হ্যাচু জোরে আওয়াজ হতো, নয় বলছে আমি একদিন জানি স্নান করছি, মাথা ঘষছি, চুল খুলে মাথা ঘষছি, আমার পিঠে ঠান্ডা একটা নিঃশ্বাসের মতন কিছুটা, না ঠান্ডা হাওয়া বইছে, হাওয়া বর মতন, ঠিক নিঃশ্বাস না, যেন মনে একটা ঠান্ডা একটা হাওয়া বইছে। কিন্তু হাওয়াটা কোথায় কেন বইবে? আমার তো পুরো বাথরুম তো বন্ধ, পুরো বাথরুম বন্ধ, তাহলে আমার হাওয়াটা কোথার থেকে আসবে? ওটা পুরো একটা ঠান্ডা পিঠের দিকে হাওয়াটা বয়ে গেল। অথচ পিঠের দিকে কিন্তু ওর ওই জায়গাটা নেই, যে জায়গাটা একটা দেখবে ওই ল্যাট্রিনের সামনে একটা হুলগুলি থাকে, এই কাচের এ থাকে না, কাচের একটা র্যাক র্যাক মতন জানলা থাকে না, তো সেইটা কিন্তু ওর সামনের দিকে ছিল। বলছে আমার সামনে না হাওয়া লেগে আমার পিছনে হাওয়া লাগবে কেন, তুই বল? মানে আমি পরিষ্কার বুঝতে পারছি কে যেন আমাকে খুব নজরে রেখেছে। আমি এটা কদিন ধরে অ্যাকচুয়ালি ফিলটা ওই করেছে প্রথম, ওর বর ফিল করেনি, ওকেই প্রথমে মানে বুঝতে দিয়েছে, ফিল করিয়েছে। এই মেয়েটার প্যাথেটিক ঘটনা এর পিছনে ছিল, জানতোই না। খারাপ লাগতো শুনে, খারাপ, একদমই খারাপ, খুব খারাপ ঘটনাটা। মেয়েটাকেই কষ্ট দিয়েছে, ছেলেটা কিন্তু একটু দেয়নি। এই যে আর্টিকেল পড়ছিল যখন ওই পেপারটা, তখন কিন্তু খাটটা দিলে উঠেছিল মেয়েটারই, ছেলেটাকে কিন্তু কখনো এরকম করেনি, মানে সহ্য করতে পারছিল না। এটা হয় না, একটা আক্রোশ পড়ে যে আমি তো কিছু পেলাম না আর সবাই পাচ্ছে, ওই একটা পরে হয়তো আক্রোশ ওদেরও হয়তো থাকে অবশ্যই, সেই কারণে। তারপর আর জানি না পিণ্ড দিয়েছে না না কি করেছে কিছু জানি না। ও ওখান থেকে চলে আসার পর ওখানে তো যার প্রয়োজন পড়েনি, আর তো ভাড়া ঘর, অতএব আর খোঁজটা জানি না গো, আর ওটা পিণ্ড দিয়েছে না কি করেছে জানি না। এই হচ্ছে ব্যাপার। তো আজকের এই পডকাস্ট তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি একটা কথা না বললেই না, তোমরা সবাই চাও যে পডকাস্ট সবসময় আপ টু দ্য মার্ক থাকে, তো পডকাস্টে না এটা কখনোই সম্ভব না। কেন বলছি সম্ভব না? তার কারণ পডকাস্টে যারা ঘটনা বলে তারা কিন্তু সবাই তোমার আমার মতন সাধারণ মানুষ, সবাই যে একদম প্রফেশনালভাবে একদম গুছিয়ে টু দি পয়েন্ট বলতে পারবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা একবার নিজেদের দিয়েই বিচার করে দেখো না কেন, তোমরা যদি কোনো ঘটনা বলতে চাও তাহলে কি সেটা তুমি একদম পারফেক্টলি বলতে পারবে? হ্যাঁ, আর যদি ভাবো যে তুমি বলতে পারবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে অবশ্যই আমরা একটা পডকাস্ট তৈরি করব যেটা আমরা সবার মাধ্যমে শেয়ার করব। আমাদের এই পরিবারে এমন অনেকেই আছে যারা দারুণ দারুণ ঘটনা বলে, তাদের বলার ধরনও খুব সুন্দর, আবার এমনও আছে যারা খুব ভালো বলে বাট সেরকম আপ টু দ্য মার্ক হয় না। তো এগুলো একটু, আমরা যেহেতু একটা পরিবার, আমাদেরকে এগুলো একটু মেনে চলতে হবে। আর না হলে একটা কাজ করতে হবে যে মাসে একদিনে একটা এপিসোড আসবে, যখন দেখব যে সে খুব ভালো বলছে তাহলে আপলোড করতে হবে। তো বিষয়টা এরকম। যাই হোক, আমি কি বোঝাতে চাইলাম তোমরা হয়তো বুঝে গেছো। তো যারা এখনও লাইক করোনি তারা তাড়াতাড়ি করে দাও, এখনও এই পরিবারে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে যাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।